আজকের গল্প মুখোশ। লিখেছেন লেখিকা সুপ্রিয়া ঘোষ। সইটা এখানে করবে মা, ঠিক নীল কালির দাগ দেওয়া আছে যেখানে। অর্পণের গলায় এক অদ্ভুত অস্থিরতা, যেন কয়েক সেকেন্ড দেরি হলেই সব হাতছাড়া হয়ে যাবে। হীরেন চৌধুরী শ্রাদ্ধের কাজ মিটেছে মাত্র 2 দিন। শোকাতুর অলকা দেবী তখনও সাদা থান কাপড়ে পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। পিয়ালি চটজলদি আলমারি থেকে উকিলের ফাইলটা বের করে আনলো, যেন এই মুহূর্তটার জন্যই সে গত কয়েক বছর ধরে ওত পেতে বসেছিল। পিয়ালি অত্যন্ত মোলায়েম গলায় বলল, একটু সই করে দিন না মা। এত বড় ব্যবসা, 4টে ট্রাক আর এই বিশাল পৈতৃক বাড়ির ঝক্কি এই বয়সে আপনি কেন নেবেন? অর্পণ তো আছেই, ও সব সামলাবে, আর আপনি রাজরানীর মতো পায়ের ওপর পা দিয়ে শুধু আমাদের আর আপনার নাতি টুবলুকে নিয়ে সময় কাটাবেন। আমরা থাকতে আপনার কিসের চিন্তা? অলকা দেবী সরল মনে কলমটা হাতে নিলেন। নিজের গর্ভজাত সন্তান আর যাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছেন সেই প্রিয় বৌমা, এদের ওপর বিশ্বাস করা ছাড়া তার আর কোনো অবলম্বন ছিল না। খসখস করে সইটা হয়ে যাওয়ার পরে পিয়ালির ঠোঁটের কোণে একটা জয়োল্লাসের হাসি খেলে গেল, যা অলকা দেবীর ঝাপসা চোখে ধরা পড়ল না। তিনি ভাবলেন, যাক, সব ভার ছেলের কাঁধে দিয়ে এবার একটু নিশ্চিন্তে ভগবানের নাম করা যাবে। কিন্তু সেই মোহভঙ্গ হতে 24 ঘন্টাও সময় লাগলো না। পরদিন সকালে অভ্যেসবশত অলকা দেবী ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের দিকে যাচ্ছিলেন। সারা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা। রোজ যে বাসন্তী ভোরবেলায় এসে বাসন মাজার শব্দ করত, আজ তার কোনো চিহ্ন নেই। অলকা দেবী রান্নাঘরের দিকে গিয়ে দেখলেন পিয়ালি ডাইনিং টেবিলে বসে আয়েশ করে পা নাচিয়ে ফোনের স্ক্রিনে আঙুল ঘষছে। সামনে এক কাপ ধোয়া ওঠা চা। বৌমা, বাসন্তী আসেনি? ঠাকুর ঘরের কাজগুলো সেরে একটু চা খেলে ভালো হতো, শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। অলকা দেবী মৃদু স্বরে ডাকলেন। পিয়ালি ফোন থেকে মুখ না তুলেই একটা বরফ শীতল গলায় বলল, বাসন্তীকে কাল রাতেই ছাড়িয়ে দিয়েছি, অত টাকা মাসে মাসে গুনতে পারবো না। আর এখন থেকে ঘরের কাজগুলো নিজে করতে শিখুন। অনেক দিন তো রাজরানী সেজে আয়েশ করে খেলেন, এবার একটু নড়াচড়া করুন। অলকা দেবী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। যে পিয়ালি কাল পর্যন্ত তাকে মা ছাড়া কথা বলেনি, তার গলার এই চাবুকের মতো স্বর কেন? তিনি ভাবলেন, হয়তো পিয়ালি মজা করছে। বৌমা, ইয়ার্কি করো না, আমার এই ভাঙা শরীর নিয়ে আমি কি করে এত কাজ করব? পিয়ালি এবার ফোনটা টেবিলের ওপর সজোরে আছাড় মেরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো মায়া নেই, আছে এক জমাট বাঁধা ঘৃণা। ইয়ার্কি মারার সময় আমার নেই। অর্পণ তো কালই সব সম্পত্তি আর এই বাড়ি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এখন এই বাড়িতে থাকতে গেলে আপনাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে, নইলে রাস্তার লোক আপনাকে থাকতে জায়গা দেবে না। নিজের ঘরটা নিজেই পরিষ্কার করবেন, আর রান্নাঘরের ওই জমানো বাসনগুলো এখনই মাজতে বসুন, যান। অলকা দেবী সিঁড়িটা শক্ত করে ধরে কোনো মতে নিজেকে সামলালেন। মনে হলো পায়ের নিচে লাল মাটিটা ভূমিকম্পে 2 ভাগ হয়ে যাচ্ছে। তিনি টলতে টলতে ওপরের ঘরের দিকে তাকালে দেখলেন অর্পণ ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। সব শুনেও সে একবার ঘাড় ফিরিয়ে তাকালো না। অলকা দেবী ব্যাকুল হয়ে ডাকলেন, অর্পণ, অর্পণ, শুনছিস? বৌমা কি বলছে রে? ও কি খেপে গেল? অর্পণ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, মা, পিয়ালি ভুল কিছু বলেনি। ও এক হাতে কত দিক সামলাবে? এতদিন তো চাকর বাকর নিয়ে বিলাসিতা করেছ, এখন একটু হাত চালালে শরীরটাও সচল থাকবে। মিছিমিছি চেঁচামেচি করে আমার কাজে ব্যাঘাত ঘটিও না তো। ছেলের মুখে এই কথা শুনে অলকা দেবীর মনে হলো কেউ যেন তার বুকে গরম সীসা ঢেলে দিল। যে ছেলেকে নয়নের মণি করে বড় করেছেন, যার এক ফোঁটা রক্ত বেরোলে তিনি সারা বাড়ি মাথায় করতেন, সে আজ পিয়ালিকে আটকালো না, উল্টো সমর্থন করলো। দাঁড়িয়ে নাটক করবেন না। পিয়ালি আবার গর্জে উঠল, ডাস্টবিনটা নোংরায় উপচে পড়ছে, ওটা নিয়ে গিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আসুন। আর ফেরার সময় বড় বালতিটা ভরে জল নিয়ে আসবেন, কলের মুখটা কাল থেকে ডিস্টার্ব করছে। বাইরে তখন গনগনে রোদ। অলকা দেবী কাপা হাতে নোংরা ডাস্টবিনটা তুলে নিলেন। সাদা থান কাপড়ে ধুলো মেখে যখন তিনি রোদের মধ্যে দিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছিলেন, তখন দূর থেকে পাড়ার 2-1 জন লোক কানাকানি শুরু করলো, আরে এ তো চৌধুরী গিন্নি, নিজের বাড়িতেই ঝিয়ের কাজ করছে নাকি? ফেরার পথে অলকা দেবীর হাত থেকে জলের বালতিটা টলে গিয়ে পায়ে পড়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় তিনি মাটিতে বসে পড়লেন। কিন্তু বাড়ির ভেতর থেকে পিয়ালি চিৎকার করে উঠল, আবার কুড়েমি শুরু হলো, তাড়াতাড়ি আসুন, টুবলুর স্কুলের টিফিন এখনো তৈরি হয়নি। অলকা দেবী বুঝলেন হীরের বদলে তিনি একরাশ পাথর কুড়িয়েছেন। যে ছেলেকে মানুষ ভেবেছিলেন, সে আজ তার বউয়ের হাতের পুতুল।
আর যে বৌমাকে মেয়ে ভেবেছিলেন সে আসলে এক বিষাক্ত কাল নাগিনী। চোখের জল মুছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার কলতলার দিকে পা বাড়ালেন। সিন্দুকের চাবি থেকে বাড়ির দলিল সবকিছুর সাথে সাথে আজ যেন তার মা হওয়ার অধিকারটাও কেউ কেড়ে নিয়ে সিন্দুকে তালা বন্ধ করে দিল। পিয়ালির বাপের বাড়ি থেকে আজ অনাদশেক লোক আসবে। তাদের জন্য পোলাও, খাসির মাংস আর হরেক পদের মাছের আয়োজন। অলকা দেবীর ওপর দায়িত্ব পড়েছে রান্না করার। সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত অলকা দেবী, তারই মধ্যে পিয়ালি মাঝে মাঝে এসে তদারকি করে যাচ্ছে। মা, হাত কি চলছে না? অত ঝিমলে হবে? 9টার মধ্যে ব্রেকফাস্ট রেডি চাই। লুচি আর আলুর দম, বেশি তেল দেবেন না যেন, আমার দিদি ডায়েট করে। অলকা দেবী নিচু স্বরে বললেন, বৌমা, কাল রাত থেকে পেটে কিছু পড়েনি, মাথাটা বড্ড ঘুরছে। 1 কাপ চা কি আমি পাবো? পিয়ালি এক ঝটকায় শিল নোড়া থেকে অলকা দেবীর হাতটা সরিয়ে দিল। চা? কাজ শেষ না করে আবার চা খাওয়ার শখ? কাজ না করলে খাওয়ারও কোনো অধিকার নেই আপনার। মনে রাখবেন, এই বাড়িতে আপনি এখন উপরি। আর শুনুন, আমার বাপের বাড়ি লোকেরা এলে আপনি সামনে আসবেন না। ওরা দেখলে ভাববে আমরা আপনাকে দিয়ে খাটুনি খাটাই। আপনি পেছনের ছোট ঘরটায় থাকবেন, দরকার হলে ডাকবো। অলকা দেবী মুখ বুজে জল ভরা চোখে আবার মশলা বাড়তে শুরু করলেন। নিজের বাড়িতেই আজ তিনি অস্পৃশ্য। বেলা 10টা। পিয়ালির বাপের বাড়ি লোকজন এলো। বাড়িটা হাসাহাসি আর হুল্লোড়ে ভরে উঠল। পিয়ালি আর অর্পণ তাদের আপ্যায়নে ব্যস্ত। অলকা দেবীকে পেছনের স্যাঁতসেঁতে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটা পুরনো ভাঙা তক্তপোষ আর কয়েকটা ছাড়পোকা ভরা বালিশ ছাড়া কিছুই নেই। ওখানেই অলকা দেবী বসে ঝিমোচ্ছিলেন। ক্ষুধার জ্বালায় নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। হঠাৎ ডাইনিং টেবিল থেকে ভেসে এলো পিয়ালির দিদির গলা। পিয়ালি, রান্নাগুলো তো বেশ হয়েছে রে। তোদের নতুন রাঁধুনিকে ডাকতো একবার, একটু বকশিস দেব। পিয়ালি হেসে উঠল, আরে দিদি, ও তো আর রাঁধুনি নয়, আমার শাশুড়ি সব রান্না করেছে ভালোবেসে তোদের জন্য। কাজ সেরে উনি এখন পেছনের ঘরে জিরোচ্ছেন। অর্পণ পাশে বসে সব শুনছিল। পিয়ালির এই মিথ্যে কথা আর উপহাসে তার বিবেক কি একবারও দংশন করল না? না, সে পিয়ালির বাবার দেওয়া ব্যবসা নতুন প্রজেক্টের লোভে অন্ধ। সে বরং হেসে বলল, হ্যাঁ দিদি, মা একটু ইদানিং একগুঁয়ে হয়ে গেছেন, তাই ওনাকে একটু আড়ালে রাখাই ভালো। বিকেলের দিকে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। পিয়ালি তার বাপের বাড়ি লোকেদের বাড়ির বাগান দেখাতে নিয়ে গেছে। অলকা দেবী ভাবলেন এই সুযোগে যদি একটু ঠান্ডা জল খাওয়া যায়। তিনি জল খাওয়ার জন্য ড্রয়িং রুমের দিকে আসতেই পিয়ালির মুখোমুখি হয়ে গেছেন। পিয়ালি তখন সবার সামনে হাসছিল, কিন্তু অলকা দেবীকে দেখেই তার মুখটা রাগে লাল হয়ে গেল। সবার সামনে পিয়ালি চেঁচিয়ে উঠল, আপনাকে না বারণ করেছিলাম সামনে আসতে? এই ছেঁড়া শাড়ি পরে আমাদের সম্মান ধুলোয় মেশাতে এসেছেন? যান এখান থেকে। অলকা দেবী ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিলেন, কিন্তু পিয়ালি তার হাতটা সজোরে ধরে ঝাঁকুনি দিল। ঝটকা সামলাতে না পেরে অলকা দেবী দেওয়ালের কোণে ধাক্কা খেলেন। তার কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো। অর্পণ দৌড়ে এলো, কি হচ্ছে পিয়ালি, এত চিল্লামিল্লি কেন? পিয়ালি অর্পণের সামনে গিয়ে কাঁদতে শুরু করলো, দেখো অর্পণ, তোমার মা আমার বাপের বাড়ি লোকেদের সামনে আমাকে অপমান করছে। বলছে আমি নাকি ওনাকে খেতে দিই না। ছি ছি, আমার মান সম্মান আর কিছু থাকলো না। অর্পণ মায়ের ফেটে যাওয়া কপালটার দিকে একবার তাকালো। অলকা দেবীর চোখে তখন অনুনয়, কিন্তু অর্পণ পিয়ালির মিথ্যে কান্নায় গলে গিয়ে গর্জে উঠল, মা, তুমি কেন বারবার ঝামেলা করছো? পিয়ালি তোমার জন্য এত করছে, আর তুমি আমাদের ছোট করছো সবার সামনে। যাও, নিজের ঘরে গিয়ে বসে থাকো। অলকা দেবী কোনো প্রতিবাদ করলেন না। তিনি ধীরে ধীরে তার সেই অন্ধকার ঘরে ফিরে গেলেন। রাতে যখন সারা বাড়ি ঘুমে নিঝুম, অর্পণ জলের তৃষ্ণায় নিচে নেমে আসছিল। হঠাৎ সে দেখল রান্নাঘরে জানলা দিয়ে এক ফালি আলো আসছে। সে উকি দিয়ে দেখল পিয়ালি সেখানে একা দাঁড়িয়ে। পিয়ালির হাতে একটা মোটা বেত। সে অলকা দেবীর ঘরে ঢুকছে। অর্পণের খটকা লাগলো। সে পা টিপে টিপে পেছনের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ভেতরে পিয়ালি ফিসফিস করে বলছে, খুব তো ছেলের কাছে নালিশ করা হচ্ছিল। কপালটা ফেটেছে বলে কি খুব আহ্লাদ হয়েছে? এই নিন আপনার পাওনা। সপাং করে একটা শব্দ হলো। অলকা দেবীর পিঠে বেতের এক গভীর দাগ বসে গেল। বৃদ্ধা যন্ত্রণায় চিৎকার করতে পারছিলেন না। বালিশে মুখ গুজে শুধু কুঁকড়ে যাচ্ছিলেন।
অর্পণ বাইরে দাঁড়িয়ে পাথরের মতো জমে গেল। তার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। সেই পিয়ালিকে চেনে না। সে বুঝতে পারল তার মা এতদিন ধরে মিথ্যে কথা বলছিলেন না, বরং সে নিজেই এক মস্ত বড় পাপের অংশীদার হয়ে গেছে। কিন্তু সে কি পারবে পিয়ালির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নাকি সে এখনো পিয়ালির মায়ার জালে বন্দি থাকবে? হঠাৎ অর্পণের নজরে পড়ল তার ছেলে টুবলুও সেখানে দাঁড়িয়ে সব দেখছে। টুবলুর চোখে জল নেই, বরং তার চোখে এক অদ্ভুত ক্রূরতা। সে হাতের একটা খেলনা গাড়ি দিয়ে নিজের হাতের তালুতে সপাং করে আঘাত করছে, যেন সেও শিখছে কিভাবে আঘাত করতে হয়। অর্পণ নিজের ছেলেকে দেখে শিউরে উঠল। সে বুঝল আজ যদি সে প্রতিবাদ না করে, তবে আগামী দিনে তার ভবিষ্যৎও এই অন্ধকার ঘরেই শেষ হবে। পরদিন সকাল। অর্পণের রাতে এক ফোঁটা ঘুম হয়নি। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই অন্ধকার ঘরে তার মায়ের কুঁকড়ে যাওয়া শরীর, আর পিয়ালির হাতের সে নিষ্ঠুর বেত। সকালে ড্রয়িং রুমে চা খেতে এসে অর্পণ দেখল পিয়ালি খুব আয়েশ করে গান গুনগুন করছে, যেন কাল রাতে কিছুই ঘটেনি। মা কোথায় পিয়ালি? অর্পণ খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, যদিও বুকের ভেতরে ঝড়ের পূর্বাভাস। পিয়ালি এক চুমুক চা খেয়ে বলল, মা মা তো আজ ভোরে গঙ্গার ঘাটে গেছেন স্নান করতে। বললেন শরীরটা বড্ড অশুদ্ধ লাগছে, বুড়ো বয়সে ভক্তি চাগার দিয়েছে বোধহয় খুব। অর্পণ জানে পিয়ালি ডাহা মিথ্যে কথা বলছে। মাই ভাঙা শরীরে অত দূরে হেঁটে যাওয়ার ক্ষমতা রাখেন না। অর্পণ কোনো কথা না বলে সোজা পেছনের সেই কালকুঠুরির দিকে এগোলো। পিয়ালি একটু থতমত খেলো, কিন্তু মুখে নির্লিপ্ত ভাব ধরে রাখলো। অর্পণ দরজা ঠেলে ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের কোণে একটা পুরনো চটের ওপর অলকা দেবী উপুর হয়ে শুয়ে আছেন। তার সাদা থান কাপড়টা পিঠের কাছে জড়সড় হয়ে আছে। ব্যথায় তিনি গোঙাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। মা! অর্পণ চিৎকার করে উঠল। সন্তানের ডাক শুনে অলকা দেবী মাথা তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার ফ্যাকাশে মুখটা ঘামে ভিজে একাকার। অর্পণ আলতো করে মায়ের পিঠের কাপড়টা সরাতেই শিউরে উঠল। বেতের কালশিটে দাগ, সেখানে সাপের মতো ফনা তুলে আছে। দগদগে রক্ত জমাট বেঁধেছে চামড়ায়। এসব কি মা? কে করেছে এটা? অর্পণের গলা বুজে এলো। অলকা দেবী শুধু ফিসফিস করে বললেন, অর্পণ, তুই চলে যা বাবা। পিয়ালি দেখলে আবার রাগ করবে। আমি ঠিক আছি, আমার কপালে এটাই ছিল। অর্পণ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো ড্রয়িং রুমে ছুটে এলো। পিয়ালি তখন আয়নার সামনে দাঁড়িয়ে টিপ পড়ছিল। অর্পণ তার হাতটা সজোরে ধরে ঘুরিয়ে দিল। মায়ের পিঠের দাগগুলো কিসের পিয়ালি? আমার মাকে তুই মেরেছিস? পশুর মতো পিটিয়েছিস? অর্পণের গর্জনে সারা বাড়ি কেঁপে উঠল। পিয়ালি একটুও ভয় পেল না, বরং এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, হ্যাঁ মেরেছি। কেন মারবো না? তোমার মা আমার বাপের বাড়ি দেওয়া দামি ডিনার সেটটা ভেঙে ফেলেছে, যার এক একটা প্লেটের দাম 500 টাকা। সম্পত্তি তো সব নিজের নামে লিখিয়ে নিয়েছো, কিন্তু এই ফালতু আপদটাকে সামলাবে কে? বসিয়ে বসিয়ে খাওয়াবো আর উনি আমার ঘর ভাঙবেন? তুই তুই মানুষ নাকি রাক্ষসী? অর্পণ স্তব্ধ হয়ে গেল। আমার মা সম্পত্তি তোকে দিয়েছে বলেই আজ তুই এই সোফায় বসে আছিস, আর তুই বলছিস উনি আপদ? সম্পত্তি উনি দেননি অর্পণ, সম্পত্তি আমরা আদায় করে নিয়েছি। পিয়ালি এক নিষ্ঠুর হাসি হাসল। এখন বেশি মায়া দেখিও না। মা হওয়ার যোগ্যতা ওনার অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন যদি বেশি আদিক্ষেতা করো, তবে জেনে রেখো এই বাড়ি এখন আমার নামে। আমি চাইলে তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। অর্পণ দেখল পিয়ালির চোখ দুটো লোভ আর ক্ষমতায় জ্বলছে। সে বুঝল যে নারীকে সে জীবন সঙ্গিনী ভেবেছিল, সে আসলে এক বিষাক্ত ছায়া। ঠিক সেই সময় টুবলু স্কুল থেকে ফিরল। তার হাতে একটা কাঠের লাঠি। সে ঘরে ঢুকে পিয়ালির কাছে গিয়ে বলল, মা, এই লাঠিটা দেখো, আমি স্কুলের বাগান থেকে কুড়িয়ে এনেছি। ঠাম্মি যখন কাজ করতে পারবে না, তখন এটা দিয়ে ঠাম্মিকে মেরো, খুব জোরে আওয়াজ হবে। পিয়ালি হেসে উঠল, আমার ছেলেটা ঠিক আমার মতো হয়েছে। বড় হয়ে ও ঠিক বুঝবে আবর্জনা কিভাবে পরিষ্কার করতে হয়। কিন্তু পিয়ালি খেয়াল করলো না টুবলুর চোখের কোণে একটা অদ্ভুত দৃষ্টি। টুবলু হঠাৎ করে লাঠিটা ঘুরিয়ে পিয়ালির দিকে তাক করে বলল, মা, একটা কথা বলবো? তুমি যেভাবে ঠাম্মিকে মারো না, আমি ঠিক ওভাবেই প্র্যাকটিস করছি। কারণ তুমি যখন ঠাম্মির মতো বুড়ি হবে, তখন তোমাকেও তো এভাবেই পেটাতে হবে। আমি বইয়ে পড়েছি, যেমন কাজ করবে তেমনই ফল পাবে।
তাই আমি এখন থেকেই শিখছি। পিয়ালির হাসি মুখটা মুহূর্তের মধ্যে ছাইয়ের মতো হয়ে গেল। তার হাত থেকে দামি ক্রিমের কৌটোটা পড়ে গিয়ে মেঝেতে চুরমার হয়ে গেল। কি বললি টুবলু? পিয়ালির গলা কাঁপছে। টুবলু খুব সহজভাবে বলল, কেন মা, তুমিই তো শেখালে যে বুড়োরা অকেজো হয়ে গেলে তাদের মারতে হয়। তুমি যখন বুড়ি হবে তখন তোমাকেও তো আমি ওই পেছনের অন্ধকার ঘরে ফেলে রাখবো। এই লাঠিটা তখন আমার খুব কাজে লাগবে। তুমিও তো ওখান থেকে বের হতে পারবে না ঠাম্মির মতো। ঘরের ভেতর এক গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো। শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। অর্পণ দেখল পিয়ালির দম্ভ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পিয়ালি টলতে টলতে সোফায় বসে পড়ল। তার নিজের ছেলের মুখে নিজেরই ভবিষ্যতের এই ভয়ঙ্কর ছবি সে সহ্য করতে পারল না। অর্পণ এবার ধীর পায়ে মায়ের ঘরের দিকে গেল। পিয়ালি পাথরের মতো বসে রইল। সে বুঝতে পারল সে যে বিষ বৃক্ষ রোপণ করেছে তার প্রথম ফলটা তার নিজের ছেলেই তার মুখে ছুঁড়ে মারল। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আমি কাল দুপুরে আপলোড করব। ধন্যবাদ।